হে গাইজ, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমি স্টক মার্কেট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে থাকি, তা আবার সম্পূর্ণ বাংলাতে। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমরা যখন কোনো স্টক সিলেক্ট করি এবং সেই স্টক সিলেক্ট করার পরেও এত কিছু দেখেছি, এত কিছু অ্যানালিসিস করেছি, তারপরেও দেখা গেছে আমরা কিন্তু আমাদের পোর্টফোলিও কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু ডাউন আছে। কারোর 10%, কারোর 20%, কারোর 30% ডাউন আছে। এখন সমস্যাটা তাহলে কোথায় হচ্ছে? আমাদের স্টক নির্বাচনের ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা আমাদের কিন্তু পালন করতে হবে, যেখানে কিন্তু আমরা বারবার ভুল করছি। সুতরাং আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি এটাই বোঝাবো আপনারা কিভাবে স্টক সিলেক্ট করবেন। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে থাকি যে আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি। আমি কিন্তু কোনো রকম কোনো স্টক বা কিছু কিন্তু আপনাদেরকে বলি না। কারণ যদি আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে এই মুহূর্তে কোন স্টক ভালো হবে, আমি স্টক সম্বন্ধে আলোচনা করব না। এর পরের ভিডিওতে অবশ্যই কোনো একটা সেক্টর নিয়ে আলোচনা করব, যে কোন সেক্টরটা এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে এবার সেক্টর থেকে আপনি কিছু রিটার্ন জেনারেট করতে পারবেন। তো এইটা সম্পূর্ণ শিক্ষামূলক আলোচনা। ভিডিও শুরু করবার আগে এটাও বলবো যে যারা নতুন আসছেন আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, টাইমলি নোটিফিকেশানটা যেন আপনার কাছে পৌঁছে যায়, যাতে সেই ভিডিওটা মিস না হয়। কারণ আমি মনে করেছি যে কোনো টিপস নিয়ে মার্কেটে আসার থেকে আপনি পুরো জিনিসটাকে শিখে মার্কেটে আসুন, এতে আপনার কিন্তু অনেক সুবিধা হবে। কোন স্টক কখন কিভাবে আমি আমার পোর্টফোলিওতে রাখবো, তার আগে জানতে হবে যে আমরা কি ভুলগুলোর মাধ্যমে স্টককে নির্বাচন করে থাকি। সেটা আমিও করি, আপনারাও করেন, সবাই করেন। প্রথমেই আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে টিপস। আমি প্রথমে বলে দেবো যে কি পথে আমরা এখন স্টককে সিলেক্ট করি, আর তারপরে বলে দেবো কি পথ অবলম্বন করে আপনি অনায়াসে একটা সুন্দর স্টককে আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। প্রথমে আমরা টিপস নিয়ে নিই, কারণ আমরা মনে করি আমাদের এত সময় নেই যে আমরা কোনো একটা স্টককে ভালোভাবে স্টাডি করবার। তো এত বিস্তারিত আলোচনায় আমরা না গিয়ে বা আলোচনা জিনিসটাকে না শিখে আমরা কি করি, কেউ যদি আমাদেরকে একটা রেডিমেড টিপস দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে কাজ করা অনেক সুবিধা হবে। যার জন্য আমরা কি করি না, সেই স্টকটা কিনে নিই। তারপরে সেই স্টকটা দীর্ঘদিন ধরে আমার পোর্টফোলিওতে পড়ে রয়েছে। হয় আমি আনরিয়ালাইজ লস ক্যারি করে চলছি, মানে যেটা আমি এখনও বুক করিনি লসটাকে, অথবা কেউ কেউ আছেন বুক করে নিয়েছেন। তো সেক্ষেত্রে একটা বিরাট বড় ভুল পথ আমরা অবলম্বন করি যখন আমরা কারো কাছ থেকে টিপস নিয়ে কোনো কিছু কিনি। 2 নম্বর, প্রায়শই শোনা যায় যে কোনো একটা স্টককে আপনি যখন আপনার পোর্টফোলিওতে রাখবেন, অবশ্যই তার ফান্ডামেন্টাল চেক করবেন। কজন ফান্ডামেন্টাল বিস্তারিতভাবে আমরা চেক করতে পারি সেটা একটা বিরাট বড় প্রশ্ন, তবু আমি সেটাতে যাব না। তবে ফান্ডামেন্টাল বলতে আমরা যেগুলো দেখে থাকি যে তার ব্যালেন্স শিটে তার ক্যাপেক্স কী আছে, বা তার লাইবিলিটি কী আছে, কিংবা সে কত সেলস জেনারেট করছে, তার এগেনস্টে সে কত প্রফিট জেনারেট করছে, এক্সপেন্স তার কী আছে, এই সমস্ত অনেক কটা জিনিস আমরা দেখে থাকি। এখানে ভুলটা কি হয়, যেমন ধরুন আপনারা সেবির টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়াইজ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে তাদেরকে রেজাল্ট পাবলিশ করতে হয়। কিন্তু আমি বারবার আপনাদেরকে বলেছি কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট থেকে কোনো একটা ক্ল্যারিটি আপনি পাবেন না। আপনি যদি ইয়ার অন ইয়ার দেখেন, তবু জানতে পারবেন যে আগের বছরের থেকে এ বছরে কী করেছে, তার আগের বছরে কী করেছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যখন আমরা ব্যালেন্স শিটটাকে স্টাডি করি বা তার নেট প্রফিট অ্যান্ড লসটাকে পিএনএলটা দেখি, তখন আমরা কী করি, লাস্ট 3টে বছর বা দেখা গেল লাস্ট 3টে কোয়ার্টার, সেটার উপরে আমরা অনেক বেশি ফোকাস করি। কিন্তু আমি সবসময় মনে করি যে লাস্ট 3টে বছরে হতে পারে তার একটা বড়সড় অর্ডার এসছে, বা লাস্ট 3টে কোয়ার্টারে হতে পারে তার অনেক বড় অর্ডার এসছে। সেটার উপরে বেস করে কিন্তু তাতে দেখা গেল তার ফান্ডামেন্টটা অনেক সাউন্ডেড দেখাচ্ছে, অনেকটা বেশি সাউন্ড। সেটার উপর বেস করে আমরা কি করলাম না, স্টকটাকে সিলেক্ট করে নিলাম। দেখা গেল যে 2 বছর 3 বছর আগে তার সেরকম কোনো পারফরমেন্স ছিল না, বা এই 3টে কোয়ার্টারের আগে ওই বছরটাতে খুব একটা ভালো পারফরমেন্স ছিল না। তো
আমি যদি দেখি যে হঠাৎ করে আজকের ডেটে দাঁড়িয়ে সে ভালো রেজাল্ট করেছে, তার মানে এই নয় যে সেই কোম্পানিটা বেটার কোম্পানি বা আমার পোর্টফোলিওতে আমি জায়গা দিতে পারি। কিন্তু দেখা গেল কি না, আমি সেটাকে ফান্ডামেন্টালি আমি দেখলাম গুড বা সাউন্ড বা স্ট্রং, আমি কিনে নিলাম। কিন্তু লাস্ট 10 বছরের কোনো হিস্ট্রি আমি চেকই করলাম না যে সে আগে দেখা গেল তার আগের কয়েক বছরে হয়তো সে লস ক্যারি করে আছে, বা তার আগের বছর দেখা গেল সে প্রফিট অ্যান্ড লস সেইভাবে কিছু হয়নি, একটা মডারেট রিটার্ন জেনারেট করতে পেরেছে। তো ফান্ডামেন্টাল কিন্তু সব কিছু নয়। এরপরে কতগুলো জিনিস আমরা দেখে থাকি, যেমন পি রেশিও, এবিটা, প্রাইস টু বুক ভ্যালু, এইগুলোর উপর ডিপেন্ড করেও আমি স্টক নিতে আগ্রহী নই। এর কারণটা একটাই যে সবসময় পি রেশিও কম থাকা মানে স্টক বেটার নয় বা ভালো রিটার্ন আপনাকে দেবে এরকমটা নয়। প্রাইস টু বুক ভ্যালু হয়তো হতে পারে লাস্ট 1-2 বছরে ভালো অর্ডার পেয়েছে, তার মানে আমরা দেখে গেলাম প্রাইস টু বুক ভ্যালুটাও ভালো। সুতরাং এগুলোর উপর বেশ করে কিন্তু স্টককে নির্বাচন করা একদমই উচিত না। অনেকে আমি দেখেছি মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ডিপেন্ড করে নিয়ে নেন যে মিনিমাম 1000 কোটি টাকার একটা মার্কেট ক্যাপ হতে হবে। এগুলো স্টক নির্বাচনের বিষয় নয়। যারা এগুলো দেখে নিচ্ছেন তারা কিন্তু মারাত্মক ভুল করছেন। আর একটা জিনিস আমি বলবো যেটা খুব আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে ব্রেকআউট, টেকনিক্যালি যেটাকে বলা হবে টেকনিক্যাল দিকটা দেখে আমরা স্টক নির্বাচন করা। অনেকে মনে করেন যে এই স্টকটা ব্রেকআউট দিচ্ছে, বিভিন্ন ভিডিওজে ভরা ভরা ভিডিও ইউটিউবে পড়ে আছে যে এই স্টকটা ব্রেকআউটে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্রেকআউট যখন হচ্ছে তখন কিন্তু সেই কোম্পানির শেয়ারটা এমন একটা হাই প্রাইসে দাঁড়িয়ে রয়েছে, তবেই তো সেটা ব্রেকআউট হবে। ব্রেকআউট তো এরকম হতে পারে না যে একদম নিচের দিকে আপনি প্রাইসে পাচ্ছেন। তো সেই ব্রেকআউটে গিয়ে আপনি যখন পারচেস করবেন, আর যদি সেই ব্রেকআউটটা ফলস হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে কত বছরের জন্য এটা ফাঁসাতে পারে তার কিন্তু গ্যারান্টি নেই। দেখা গেল আপনি 3-4 বছর ধরে ওই রেটটা আর এলোই না। যেমন আদানি এন্টারপ্রাইজটাকে যদি দেখেন, আদানি এন্টারপ্রাইজ যে রেট থেকে পড়েছে, একটা সময় 3500-3600 ক্রস করে যাওয়া প্রাইসটা এখন 2200-2000-এর ট্রেড করছে। তো সেখানে এটা উঠতে সময় লাগবে, উঠবে না আমি বলছি না, সময় লাগবে। কিন্তু সেইটাই আমি বারবার বলি যে ব্রেকআউটের দিকে গেলেন, অথচ দেখা গেল একটা বড় সড়ো আনরিয়ালাইজ লস ক্যারি করছে, সময় নষ্ট করছে। হতে পারতো হয়তো সেভিংসে পেলে আপনি 3-4% পেতেন, 3% হলেও একটা ইন্টারেস্ট পেতেন, কিন্তু সেখান থেকে বছরের পর বছর কোনো রিটার্ন পাচ্ছেন না, কারণ আপনি ব্রেকআউটের দিকে নজর দিয়েছিলেন। আরও একটা জিনিস আমি দেখেছি, যারা RSI ওভারসোল্ড ওভারবট জোনটাকে ঠিকমতো না বুঝে আপনারা কিন্তু সেখানে সেই স্টকগুলো পোর্টফোলিওতে রেখেছেন। ওভারবট জোনে গিয়ে অনেকে মনে করেছেন বিক্রি করে দেবো, কিন্তু দেখা গেছে ওই স্টকটা যা দাম ছিল তার থেকে আরও বেশি দামি হতে চলেছে বা হচ্ছে। আর যদি দেখা গেল কেউ ওভারসোল্ডে গিয়ে কিনেছেন, তো দেখা গেল সস্তার শেয়ার আরও বেশি সস্তা হয়েছে। সুতরাং এই যে কতগুলো প্যারামিটার আপনারা ফলো করেন, বা আমিও হয়তো কোনো সময় ফলো করেছি, যার জন্য আমাদের স্টক সিলেকশন অনেক ভুল হয়। কোনো সময় দেখা গেছে ডিভিডেন্ডের স্টকস হাই প্রাইসে গিয়ে আমি কিনছি। ডিভিডেন্ড স্টকটা বেশি ডিভিডেন্ড দেয় কখন স্টকটায়, দেখা যাবে সেই স্টকটার ক্যাপেক্স করার আর কিছু নেই, অর্থাৎ নতুন কোনো প্লান্ট করবার কিছু নেই, সে সীমিত। অতএব সে মনে করে আমার প্রফিটটা আমি ডিভিডেন্ডটা আমি আমার শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেবো। কিন্তু যার ক্যাপেক্স এর সুযোগ আছে, অপরচুনিটি আছে, কিংবা দেখা গেল যে আরও অন্যান্য স্টেটে নতুন প্লান্ট তৈরি করতে চাইছে বা তার বিজনেসটাকে বাড়াতে চাইছে, তার গ্রোথ বেশি হবে, তাহলে আপনি যে প্রাইসে কিনছেন সেই প্রাইস থেকে অনেকটা উপরে চলে যাবে এর দামটা, অর্থাৎ বৃদ্ধি পাবে। সুতরাং এই শত জিনিসগুলো, প্যারামিটারগুলো শুধুমাত্র ফলো করে কিন্তু স্টক নির্বাচন করা যাবে না। অনেক ক্ষেত্রে কেউ হয়তো বলেছেন এই স্টকটা হেভি ভালো, আপার সার্কিটের পর ডে বাই ডে আপার সার্কিট মেরে যাচ্ছে, আপনি মনে করলেন ভালো তো, প্রতিদিন জাম্প করছে। এগুলো অনেক সময় ম্যানিপুলেশন হয়, অনেক সময় একটা আইওয়াশ থাকে যে স্টকটা তো বাড়ছে, আপনি এন্ট্রি নিলেন, 1-2 দিন পরে দেখা গেল ধপাস করে পড়ে গেল। সুতরাং এইগুলো কিন্তু স্টক সিলেকশনের মেন প্যারামিটার হতেই পারে না। আপনি স্টাডি করতে পারেন, কোনো একটা স্টককে ফান্ডামেন্টালি স্টাডি করতে পারেন, টেকনিক্যালি দেখতে পারেন, যদি আপনার হাতে অনেক সময় থাকে আপনারা কিন্তু দেখতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, একটা স্টক, কোনো একটা কোম্পানির শেয়ার যখন খুব তাড়াতাড়ি অনেকটা নিচে পড়ে যায়, তখন মনে রাখতে হবে সেই স্টকটার মধ্যে লিকুইডিটি কিন্তু অনেক কম আছে। লিকুইডিটি যত বেশি হবে তত কিন্তু সেই স্টকটার মধ্যে আপনি রিলায়েন্সকে খুব বেশি দূর ফেলতে দেখবেন না,
বা পড়ে যেতে দেখবেন না। কারণ রিলায়েন্সকে যখনই প্রফিট বুকিং আসবে রিলায়েন্সে, তখন এক ঝাঁক বায়ার এসে আবার ওটাকে বাই করবে। সুতরাং দেখবেন ওটা কিন্তু খুব বেশি ওপরেও যাচ্ছে না, খুব বেশি নিচেও যাচ্ছে না, একটা মডারেট রিটার্ন জেনারেট করতে করতে যাচ্ছে। কোনো মাসে একটু উঠছে তো তারপরে মাসে ততটুকুই পড়ে যাচ্ছে। কিন্তু কোনো একটা স্মল ক্যাপের স্টক বা পেনি স্টককে দেখুন, যখন পড়ছে হু করে পড়ে যাচ্ছে, তার মানে সেখানে কিন্তু দেখতে হবে সেখানে কিন্তু লিকুইডিটির অভাব আছে, এত লিকুইডিটি নেই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব বা আপনাদেরকে এটাই অ্যাডভাইস করব, যখনই কোনো স্টক আপনি কিনছেন সেই স্টককে এই প্যারামিটারগুলোর উপর বেস করে কিন্তু কিনবেন না। এগুলো আপনার চর্চার বিষয় হোক, এগুলো আপনি স্টাডি করুন, এগুলো নিয়ে আপনি স্টকটাকে ভালো করে এদিক এপিট ওপিট উল্টে দেখুন, এদিক ওদিক করে দেখুন যে হ্যাঁ আপনি স্যাটিসফাই কিনা স্টকে। কিন্তু স্টক সিলেকশন শুধু এইটার উপর বেস করে কিন্তু হবে না। তাহলে এখন প্রশ্ন একটাই, কিসের উপর বেস করে তাহলে আমরা স্টক সিলেক্ট করব? দেখুন, আমি একটা জিনিস মনে করি, ফেসে যাওয়া, দীর্ঘদিন ধরে ফেসে থাকার থেকে তো এমন একটা কাজ করুন যেখানে অল্প বিস্তর রিটার্নও থাকবে, ফেসে যাওয়ার চান্সও থাকবে না। ওই আমি বলি না যে ওই যতই বলে থাকুক সোশ্যাল মিডিয়াতে যে 4 থেকে 5% লোক স্টক মার্কেটে এখনও পর্যন্ত ইনভলভড, না, আমি মনে করি জেনে বা না জেনে প্রায় 70%-এর ওপরে কিন্তু মানুষ ইনভলভড আছে স্টক মার্কেটে, এবং যাদের 90% লোকের পোর্টফোলিও কিন্তু লাল হয়ে আছে। এখন আসল প্রশ্নে উত্তরে আসি যে তাহলে আমরা স্টকটা সিলেক্ট করব কী করে? দেখুন, যদি সমস্ত জিনিসকে স্টাডি করে দেখা যায়, আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমি বলতে পারি আপনাকে, ফার্স্ট আপনার নিফটি ফিফটি স্টক। কেন নিফটি 50? মানে হচ্ছে আমাদের শেয়ার মার্কেটে যত কোম্পানি আছে তার মধ্যে টপ পারফর্মার হচ্ছে নিফটি 50-র মধ্যে যেগুলো আছে। তাহলে তাদের কী হচ্ছে, তাদের বিজনেস অনেক বেশি স্ট্রং, অটোমেটিক্যালি তাদের ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, তবেই তারা নিফটি 50-র মধ্যে জায়গা করে নিয়েছে। তৃতীয়ত, তাদের লিকুইডিটি অনেক হাই আছে, যে কোনো সময় যদি দেখা যায় মার্কেট ক্র্যাশ হলো, তো আপনি দেখবেন সেইটা ওই স্মল ক্যাপের তুলনায় বা মিড ক্যাপের তুলনায় কিন্তু অনেক কম পড়বে, এবং যতটুকু পড়বে সেটাকে আপনাকে বুঝতে হবে এটা ডিসকাউন্ট রেটে এসছে। সুতরাং আপনি সেগুলোতে অ্যাভারেজ করতে কিন্তু অতটা ভয় পাবেন না। সুতরাং নিফটি 50 মানে হচ্ছে সেই সমস্ত স্টকগুলো যে স্টকগুলো কিন্তু সবাইকে টপকে ওই জায়গাটা এসছে। এরপরে তো ওই স্টকগুলো উপরে আপনি দেখতে পারেন যখনই কোনো ডিসকাউন্ট এলো। দেখুন, আমি একটা জিনিস সবসময় মনে করি, ধৈর্য মানে এই নয় যে আপনি একটা স্টক কিনে নিয়ে বছরের পর বছর ধৈর্য রাখলেন। ধৈর্য মানে এটাও যে আপনার কাছে ক্যাশ টাকা আছে, কিন্তু মার্কেট আপনাকে এখনও সাপোর্ট করেনি যে আপনি মার্কেটে ঢুকবেন। সুতরাং এই ক্যাশটাকে ব্যাংকে রেখে দেওয়া কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। অনেকে মনে করেন না, আমার হাত চুল করছে, টাকা তো আমার ব্যাংকে আছে, আজকে ঢুকিয়ে দেবো, কাল থেকে প্রফিট পাবো না। যখন দেখবেন আন্তর্জাতিক বাজার পড়ছে, তখন দেখবেন আপনার এই নিফটি 50-তে থাকা স্টকগুলোও পড়ছে। তাহলে আপনি যে ধৈর্যটা ধরলেন, ওই কোম্পানির শেয়ারগুলো যখন ডিসকাউন্টে এলো, আপনি যখন এর মধ্যে ঢুকবেন, তখন কিন্তু দেখবেন আপনার মাইন্ডসেটটা কত স্ট্রং হবে, দেখবেন আপনার সাইকোলজি কত স্ট্রং হবে। এত বিস্তারিতভাবে বোঝাবে না কেউ। এটা বোঝাতে গেলে আপনাকে হয়তো কোনো কোর্সে ভর্তি হতে হবে। আমিও কোর্স চালু করবো, যেখানে টেকনিক্যাল এই দিকগুলো আপনাদেরকে অনেক স্ট্রং করাবার জন্য, যেখান থেকে আপনারা কাজ করতে পারবেন, অপশানে যাতে ভয় না পান, সেগুলো আমি বিস্তারিত যখন কোর্স করবার নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তাহলে নিফটি 50 আপনার প্রথম চয়েস হওয়া উচিত, কারণ নিফটি 50-তে দেখা স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, টেকনিক্যালিও স্ট্রং, সব দিক দিয়ে স্ট্রং। সুতরাং সেগুলোকে আমি না দেখে, না স্টাডি করে, কারণ স্টাডি তো অলরেডি নিফটি নিজে করে বসে আছে, তবেই তার ইন্ডেক্সের মধ্যে তাদেরকে জায়গা করে দিয়েছে। এরপরে যেটা আমি বলবো, নিফটি নেক্সট 50 নিয়ে খুব একটা মানুষ আলোচনা করে না, কিন্তু আমি আপনাকে বলতে পারি নিফটি নেক্সট 50 হচ্ছে এমন একটা জায়গা যেখানে নিফটি 50 থেকে যে স্টকটা বেরিয়ে গেল সেও আছে, যে পরবর্তীকালে নিফটি 50-তে ঢুকবে সেও আছে। এখন নিফটি নেক্সট 50 বলতে কী বোঝায়? নিফটির যে 50টা স্টক, তারপরের যে 50টা স্টক, সেটা হচ্ছে নিফটি নেক্সট 50। এই নিফটি নেক্সট 50-র মধ্যে এমন কিছু স্টকস আছে যারা রেডি হচ্ছে নিফটি 50-তে যাওয়ার জন্য, অর্থাৎ ভালো পারফর্মার তারা ঢুকবে এখন নিফটি 50-তে, যখন নিফটি নিজেকে রিব্যালেন্সিং করবে বা রিব্যালেন্স করবে, সেই সময় ওই স্টকটা ঢুকবে যে নিফটি নেক্সট 50-তে আছে। আবার দেখা গেল নিফটি
এই মুহূর্তে রিব্যালেন্স করেছে, যার ফলে একটা ভালো স্টক কিছুদিনের জন্য পারফরমেন্স খারাপ হয়েছে, তাকে নিফটি 50 থেকে বের করে দিয়েছে। তো যখনই নিফটি 50 থেকে বের করে দিল, সে কোথায় থাকছে? নিফটি নেক্সট 50-তে। তাহলে নিফটি নেক্সট 50 কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমি মনে করি নিফটি 50 থেকেও। এবার নিফটি নেক্সট 50 যখন মার্কেট পড়ছে, তখন দেখবে নিফটি 50-র সঙ্গে নিফটি নেক্সট 50-র স্টকগুলো কিন্তু নিচের দিকে অর্থাৎ ডিসকাউন্টে চলে আসছে। আর এই সময় আপনি যদি মনে করেন যে এই স্টকগুলোকে আমি এবার বাই করব, তাহলে কিন্তু আপনি আদতে কিন্তু লাভেই থাকবেন। সুতরাং এই দুটো জিনিস সব সময় মনে রাখবেন যে আপনি যখন স্টক সিলেক্ট করবেন তখন এই জায়গায় সিলেক্ট করবেন। এরপরে আরও একটা সুযোগ আপনার কাছে আছে যে ভালো স্টক কীভাবে আমি আইডেন্টিফাই করব। আপনি যে সেক্টরটাকে ভালোবাসেন, যে সেক্টরটাকে, এটাও আমি আপনাকে বলে দিই, যে সেক্টরটাকে আপনি ভালোবাসেন, আপনি মনে করলেন না আমি ব্যাংকিং সেক্টরটাকে ভালোবাসি, তাহলে আপনি দেখে নিন ব্যাংকিং সেক্টরে অর্থাৎ ব্যাংক নিফটির যেটা ইটিএফ আছে ব্যাংক বিজ। অনেকে আবার মনে করেন ব্যাংক নিফটির ইটিএফ মানেই ব্যাংক বিজ, না, ব্যাংক নিফটির প্রচুর ইটিএফ আছে। এবং অনেকে মনে করেন এটাও যে ব্যাংক নিফটির ইন্ডেক্সের সবথেকে বড় ইটিএফ হচ্ছে ব্যাংক বিজ, না, এর সবথেকে বড় ইটিএফ হচ্ছে এসবিআই নিফটি 50, তারপরে ব্যাংক বিজ। তো যাই হোক, তো ব্যাংক বিজ আপনি যদি ফলো করেন তো ব্যাংক বিজে যান, গিয়ে দেখুন টপ ব্যাংকগুলো কী আছে। দেখুন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। তার মানে এই স্টকগুলোতে ইটিএফ নিয়েছে, তার মানে এদের ফান্ডামেন্টাল আপনাকে চেক করার কোনো প্রয়োজন নেই। নিফটি 50 থেকে আপনি স্টক চয়েস করে নিতে পারলেন, নিফটি নেক্সট 50 থেকে আপনি চয়েস করতে পারলেন। আর কী করলেন? ব্যাংকের ইটিএফ, সেখানে ব্যাংকের বড় বড় স্টকগুলো দেখা গেল। আমি ওসব কিছু চিন্তা করলাম না, একটা ছোট স্মল ব্যাংকে ইনভেস্ট করে বসে রইলাম, এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি মনে করেন না আমি তাহলে একটা কাজ করি, ডিফেন্স সেক্টরটা আমার খুব পছন্দ, ডিফেন্সের কোনো একটা ইটিএফ তুলে নিন, দেখবেন সেই ইটিএফটা যখন আপনি নিচ্ছেন তার উপরে আছে বেল আছে, ভেল আছে, কিংবা ধরুন ম্যাজগাঁও ডক আছে। তো এই যে আপনি জানতে পারেন প্রচুর ডিফেন্স সেক্টরে কাজ করে, কিন্তু ইটিএফের মধ্যে প্রথম 3-4টে যে জায়গা আছে সেই জায়গায় কিন্তু স্থান করে নিচে যেগুলো, সেগুলো আপনার কিন্তু পোর্টফোলিওতে জায়গা পাওয়ার কথা। কখন জায়গা পাওয়ার কথা? যখন ডিসকাউন্ট আসবে। এরকম মেটাল সেক্টরের ইটিএফ আছে, অটো সেক্টরের ইটিএফ আছে, এরকম প্রত্যেকটা সেক্টরের ইটিএফ আছে। সেই ইটিএফগুলোর প্রথম 4টে যারা বড় বড় কোম্পানি তাদেরকেই ইটিএফগুলো জায়গা করে দেয়। কারণ মনে করবেন নিফটি 50 নিজেকে রিব্যালেন্স করে, নিফটি নেক্সট 50ও নিফটি 50-র জন্য অটোমেটিক রিব্যালেন্স হয়ে যায়, কারণ ওখান থেকে বেরোবে তো এখান থেকে একটা আরও বেরিয়ে যাবে, তবে গিয়ে সে নিফটি নেক্সট 50-তে চান্স পাবে। ইটিএফগুলোতেও তাই হয়, যখন যখন খারাপ পারফরমেন্স আসে তারা রিব্যালেন্সিং করে, তাহলে সেগুলো বেরিয়ে গেল, ভালোগুলো চলে গেল, তাহলে আপনাকে কিন্তু খাটতে হবে না। সুতরাং নিফটি 50, নিফটি নেক্সট 50, যে কোনো কোম্পানির যে কোনো সেক্টরের বড় বড় ইটিএফ, এবং তার সঙ্গে অবশ্যই ব্যাংক নিফটির যে ইটিএফ থাকছে প্লাস নিফটি 50-র যে ইটিএফ থাকছে, সেই কোম্পানিগুলোকেও কিন্তু আপনি আপনার কনসিডার করতে পারেন বা এটা নিয়ে বিবেচনা একটু করতে পারেন। কিন্তু এবার তো হয়ে গেল স্টক সিলেক্ট করলেন, অতি সহজ পদ্ধতিতে আপনি স্টক সিলেক্ট করার একখানা পদ্ধতি আমি আপনাকে বলে দিলাম। কখনো কারোর নয়েজে যাবেন না। কেউ বলে দিল এই স্টকটা আগামী দিনে বুম হবে, কি করে বুম হবে সে জানবে কি করে? আমি আবার বলেছি, বারবার আপনাদেরকে বুঝি, যখন কোনো কোম্পানি, যখন কোনো বাজে নিউজের কারণে ইম্প্যাক্ট স্টক মার্কেটে পড়ে, মার্কেট তলানিতে চলে যায়, তাতে কিন্তু সেই কোম্পানির যে ম্যানেজমেন্ট তার কিন্তু কোনো যায় আসে না, সে তার জন্য প্রফিটও করে না, লসও করে না। সুতরাং তার বিজনেস কিন্তু সে চালিয়ে যাচ্ছে। শেয়ার বাজারটাকে মনে রাখতে হবে একটা আলাদা বিজনেস হিসাবে। মার্কেট নিউজের জন্য তার কোনো অসুবিধা হয়নি, মার্কেটে ভালো নিউজ আসার জন্য তার কোনো অসুবিধা হয়নি। সেই জন্যই আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে মার্কেটকে আলাদা জায়গায় রাখুন, কোম্পানিগুলোকে আলাদা জায়গায় রাখুন। যে কোম্পানিগুলোকে আমি বললাম যে নিফটি 50, নিফটি নেক্সট 50, বড় বড় ইটিএফ, নিফটি 50-র ইটিএফ, ব্যাংক নিফটির ইটিএফ, এই ইটিএফের মধ্যে যে শেয়ারগুলো আছে এরা হচ্ছে অলওয়েজ গুড পারফর্মার, এদের ফান্ডামেন্টাল অনেক বেশি স্ট্রং, তাই জন্য এরাই জায়গায় এসছে। এবার এদেরকে নিতে গেলে আমাকে নিতে হবে, ওই যে বললাম ধৈর্যটা রাখা খুব জরুরি, যে আমার কাছে ক্যাশ আছে, আমি শুনলাম ওই এআই সেক্টরে স্টকটা বেড়ে যাচ্ছে, আমি গিয়ে ওখানে ঝাঁপ মেরে দিলাম। এটা কিন্তু
পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে টাকা আমার ব্যাংকে থাক, আমি দেখি আজকে বাজার সস্তা হয়েছে কিনা। দেখা গেল বাজার পড়েছে, অনেকটা পড়েছে, সুতরাং আমার নিফটি 50 স্টকগুলো অনেক পড়েছে, বা নিফটি নেক্সট 50 স্টকগুলো অনেকটা পড়েছে, বা ইটিএফগুলোতে থাকা স্টকগুলো অনেকটা পড়েছে, আমি আমার পছন্দের মতো একটা কোম্পানিতে আমি ইনভেস্ট করতেই পারি। এক্ষেত্রে কিন্তু আমাকে কোনো রকম ফান্ডামেন্টাল দেখতে হবে না, না কি পি দেখতে হবে, না আমাকে প্রাইস টু বুক ভ্যালু দেখতে হবে, না এবিটা দেখতে হবে, কিচ্ছু দেখতে হবে না। কারণ যা দেখার ওরা দেখে নিয়েছে, তবে তারা ওইখানে স্থান পেয়েছে। অতি সহজ পদ্ধতিতে আপনি আপনার স্টক নির্বাচন করতে পারেন। আর দেখবেন যখন মার্কেট পড়ছে আপনার পোর্টফোলিওকে কিন্তু খুব বেশি ডাউন করতে দেয়নি, কারণ আপনি এমন কিছু স্টককে নির্বাচন করেছেন যারা কিন্তু আপনার পোর্টফোলিওকে ধরে রেখেছে। আর যদি আপনার পোর্টফোলিওতে দেখা যায় আমি যেগুলো বললাম সেগুলোর বাইরের স্টক আছে, এরা যখন পড়বে, বাজার পড়বে, তখন হু করে নিচের দিকে পড়বে, তখন আপনি আজকে উঠবেন আপনার পোর্টফোলিও দেখে যে কী রে বাবা, এই লাল থেকে আমি কবে আবার গ্রিনে ফিরবো। সেই জন্য কাজ করুন এমন সুন্দর করে, আপনার রিটার্ন কি চাই ব্যাংক পোস্ট অফিসের থেকে অলমোস্ট ডাবলের কাছাকাছি, সেইটুকুই নিয়েই শান্ত থাকুন বা হন, ওটাকে নিয়েই নিজেকে ভাবুন যে আমি অনেকটা পেয়ে গেছি, এর থেকে বেশি চিন্তা করতে যাবেন না, তাহলেই কিন্তু মার্কেটে মুখ থুবড়ে পড়বেন। আজকের জন্য এতটুকুই, আমার এইটুকুই বলা ছিল। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে স্টক নির্বাচন কিভাবে করবেন। আশা করি যারা ফলো করবেন তারা আলটিমেটলি লাভেই থাকবেন। এর পরের ভিডিওতে আমি অবশ্যই একটা সেক্টর নিয়ে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করছেন এই সময়তে কোন সেক্টরটা বেটার হতে পারে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই কোনো স্টক নিয়ে আলোচনা করব না। আর অনেকে কোর্সের কথা বলছেন, কোর্স খুব তাড়াতাড়ি শুরু হবে। যখন শুরু হবে তখন আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করা হবে। আবার বলছি, যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। পুরনোটা তো আছেন, লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।